উনি বেলেঘাটায় গেছেন বলে আমাকে এখন প্রার্থী হতে বেলেঘাটা যেতে হবে, উনি কালকে জেলে যাবেন তখন আমাকে ওনার সাথে কোম্পানিতে জেলে যেতে হবে। তমন্নার খুন হয়েছে বলে তমন্নার মা রাজনীতিতে আসেননি, তমন্নার মা সিপিএম করেন বলেই তমন্না খুন হয়েছে, তমন্নার পরিবার সিপিআইএম করতো বলে তমন্নাকে খুন করা হয়েছে। আমার উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা আমার তাই নিয়ে সন্দেহ আছে। সুতরাং উনি মুখ্যমন্ত্রী থাকলে কি হবে, এখন পিসির গোফ হলে পিসি মশাই হবে, উনি আলোচনা করে কি হবে। যদি কেউ বলে যে যাতে আমার মেয়ের ধর্ষণ এবং খুনের তদন্তটা হয় তার জন্য আমি বিজেপি জয়েন করছি, তার থেকে এটা কি বিজেপির সার্টিফিকেট? এটা এর ফলে বিজেপির মুখে একটা জুতোর বাড়ি মারা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দমদমে দীপশিতা ধরের প্রচারে এসে উপস্থিত হয়েছেন শতরূপ ঘোষ। শতরূপদা, যেখানে তুমি এসছো তার ঢিল ছোড়া দূরত্ব কালকে রাজ্য রাজনীতিতে একটা ইস্যু তৈরি করেছে। অভয়াকাণ্ড, অভয়ার পরিবারের লোকজন অন্য রাজনৈতিক দলে যোগদান করেছে। কিভাবে দেখছো এই পুরো বিষয়টি? কোনোভাবেই দেখছি না এটাকে। ওনারা কতগুলো কথা বললেন যে কথাগুলো মনে হলো যে ওনারা না বললেই ভালো করতেন। মানে এটা কি হয় যে আমি আমার ক্রাইসিসের সময় যারা পাশে ছিল, আমি যখন একটুখানি অন্য জায়গার দিকে সুবিধা বুঝতাম তখন আমি তাদেরকে অপমান করলাম। কেননা দেখা যাবে যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল, সামনে এসেছিল, সেই দিন ওনারা যে কথাগুলো বলেছিলেন, আজ থেকে 2 মাস আগেও যে কথাগুলো বলেছেন, তার সাথে কালকের কথাগুলোর মিল নেই। এখন যেগুলো এখন বললেন সেগুলো একেবারে বিজেপির একটা রাজনৈতিক স্ক্রিপ্ট, সেটা বললেন। এইটা অনেককে আহত করেছে। কিন্তু দেখুন, মানে অভয়ার জন্য যারা লড়াই করেছেন তাদের তো লড়াইটা এইটা ছিল না যে অভয়ার মা কি বাবা আমার পার্টিতে এলো কি এলো না, তাদের লড়াই ছিল জাস্টিসের জন্য লড়াই। এবং একটা ধর্ষণ এবং একটা মৃত্যুর ঘটনা থেকে যে লড়াই শুরু হয়েছিল তা আরো অনেকগুলো দাবি, সাধারণ সামগ্রিকভাবে মহিলাদেরকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি, মহিলাদের অধিকার, আইন শৃঙ্খলা, আমাদের যে হেলথ সিস্টেমটা কেমন হওয়া উচিত, সরকারি হেলথ সিস্টেম, এই বিভিন্ন বিষয় নিয়ে সেই দাবিগুলো ছড়িয়ে পড়েছে। সুতরাং সেইগুলো তো এখন মিথ্যা হয়ে যায় না বা পুরনো হয়ে যায় না, সেগুলো যেরকম আছে ওনারা যা মনে করেছেন বলেছেন। অভয়ের মা পরিষ্কার বলছেন সিপিএম ভোট কেটে তৃণমূলকে সাহায্য করছে, আমি তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিতে যোগদান করেছি। এগুলো তো বিজেপির কথা। দেখো, আজকে গত একটা ভোটে সিপিআইএম 7% মতো ভোট পেয়েছে। সেটা যদি সিপিএম এর ভোট কাটা হয় তাহলে স্বাধীনতার পর থেকে 2016 সাল পর্যন্ত প্রতিটা বিধানসভা ভোটেই তো বিজেপি 5% ভোট পেয়েছে। তাহলে তো বিজেপি সারা জীবনই অন্য লোকের ভোট কেটেছে, তাহলে বিজেপি একদিন দাঁড়াতো কেন? তাহলে সিপিএম তো একটা ভোটে 5-7% ভোট পেয়েছে, বিজেপি তো জীবনে যত বিধানসভা ভোট লড়েছে একটা বাদ দিয়ে সবেতে 5-7% ভোট পেয়েছে। তাহলে বিজেপি এতদিন ধরে লড়েছিল কেন? দেখো, একটা কথা কি বলছি, যে কোনো ভোট না কারো পৈতৃক সম্পত্তি নয়, যে এটা ওর ভোট সেটা তার ভোট। মানুষ প্রতিটা ভোটের আগে সিদ্ধান্ত নেন তিনি কাকে ভোট দেবেন, তিনি একটা স্বাধীন সিদ্ধান্ত নেন। আর যদি তুমি কাউকে তৃণমূলকে সাহায্য করার কথা বা তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপি জয়েন করেছি, আমরা ওনাদের করা উচিত যে ওনার প্রাথমিক দাবিটা কি, যে ওনার মেয়ের মৃত্যু খুন তার বিচারক, নাকি তার থেকে বড় কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থাকাটা কোনো অপরাধ কিছু নয় বা অসাংবিধানিক কিছু নয়, থাকতেই পারে। তবে উনি যদি এখন এইটা বলেন যে অভয়ার ঘটনার তদন্ত এবং বিচারের জন্য উনি বিজেপি জয়েন করেছেন, তার থেকে এটা প্রমাণ হয় যতক্ষণ না কেউ বিজেপি জয়েন করছে ততক্ষণ বিজেপি তার সন্তানের খুনকে বা ধর্ষণকে বিচার দেয় না, তাই না? মানে ধরো এরকম তো, এটা তো আমরা দেখি যে বিভিন্ন সময় দেখবে বিভিন্ন লোক অন্যান্য দল থেকে জিতে তারা তৃণমূল জয়েন করে এবং জয়েন করে বলে যে আমি আমার এলাকার উন্নয়ন করার জন্য, আমি অন্য দলের এমএলএ হয়েছিলাম, অন্য দলের পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম, আমার এলাকার উন্নয়ন করার জন্য আমি তৃণমূলে জয়েন করেছি। তার মানেটা কি হলো? তার মানে বিরোধী পক্ষ যদি কেউ জনপ্রতিনিধি হয়, তৃণমূলের সরকার তার এলাকার উন্নয়ন হতে দেয় না। যখন সে তৃণমূলের পায়ে সারেন্ডার করে তখনই মমতা ব্যানার্জি সুযোগ দেন তার এলাকার উন্নয়ন করার, তাই তো? তার মানে কি, ধরো এতদিন পর্যন্ত অভয়ার মা বিজেপি করতেন না বলে বিজেপির সরকার সিবিআই কে দিয়ে অভয় তদন্তটা করায়নি। এবার উনি বিজেপিতে জয়েন করেছেন, তার বিনিময় মূল্য হিসেবে ওনাকে কি কোনো কন্ডিশন দেওয়া হয়েছিল এরকম কিছু? যতক্ষণ না আপনি আমাদের দলে জয়েন করছেন ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ে তখন তো এগোবে না। বিজেপির পক্ষ থেকে কি এরকম কোনো কন্ডিশন দেওয়া হয়েছিল? সন্তানহারা বাবা মা কি সেই কন্ডিশনের কাছে হেরে গেলেন? কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেইলড হলেন? আজ এগুলো আমাদের ওনাদের কথা থেকেই সংশয়গুলো উঠে আসছে। এগুলো কোনোটাই আমাদের কোনো অভিযোগ না বা আমরা আগ বাড়িয়ে বলতে চাইনি। যদি পরিষ্কার বলতেন যে বিজেপি ভালো লাগে, বিজেপি করছি, তাহলে এত কথা আসতো না। কিন্তু যেহেতু এই কথাগুলো বলছেন যে যতক্ষণ আমি বিজেপি, আরে তার মানে কালকে যদি মনে করো আর একটা কোথাও কোনো খুন হয়, কোনো ধর্ষণ হয়, কারোর যদি আজ বাড়ি ফেরার পথে যদি কেউ তোমার পকেট মারে, কিছু করে, যতক্ষণ না আমি তৃণমূলে জয়েন করছি ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশের কাছে আমি তদন্ত চাইতে পারবো না। মানে কেরালাতে যদি চুরি হলো কারোর বাড়িতে, তো কেরালা সরকার থেকে বলবে তুমি আগে সিপিএম জয়েন করো, তবে কেরালা গভর্নমেন্ট পুলিশ দিয়ে তোমার বাড়ির চুরি তদন্ত করবে। তো আমি একটা অন্যায়ের বিচার পাবো কি পাবো না, তদন্ত পাবো কি পাবো না, তার সাথে আমি কোন পার্টি জয়েন করলাম না করলাম তার কি সম্পর্ক? এই যেদিন এই ঘটনা ঘটে ঠিক তার আগের দিন কলতান দাশগুপ্ত সেখানকার প্রার্থী অভয়ের মা বাবার সঙ্গে দেখা করেন। অভয়ের মা নাকি তাকে পরিষ্কার বলেন তুমি কি জিততে পারবে, এই প্রশ্ন ছোড়া হয়। কোথাও গিয়ে বামেদের প্রতি ভরসা করা যাচ্ছে না, এটাকে এস্টাবলিশ করার একটা চেষ্টা কি হলো এই পুরো কাণ্ডটা? দেখো,
কলতান জিততে পারবে কিনা সেটা কলতানকে জিজ্ঞেস করে কি হবে, সেটা এলাকার মানুষ ঠিক করেন কলতান জিততে পারবে কিনা। এলাকার মানুষ ভোট দিলে জিতবে, না ভোট দিলে না জিতবে। তারপর তার সাথে আমি বলছি যে আরজি কর বা অভয়ার মৃত্যু, তার খুন, তার সঙ্গে এই প্রশ্নগুলো আসছে কোত্থেকে? ধরুন কলতান জিততে পারবে না, ধরুন অভয়ের মা জিততে পারবেন না, ধরুন ওখানে তৃণমূলের যে নির্মল ঘোষের ছেলে কি নাম তার প্রার্থী সে জিততে পারবে না, কে জিতলো না তার সাথে আরজি করের খুনে তদন্ত হবে কিনা, বিচার হবে কিনা, তার কি সম্পর্ক? আমি বলছি তদন্ত বিচারটা জেতাহারার সঙ্গে সম্পর্কিত কিভাবে হয়ে গেল? আর যদি কেউ বলে যে যাতে আমার মেয়ের ধর্ষণ এবং খুনে তদন্তটা হয় তার জন্য আমি বিজেপি জয়েন করছি, তার থেকে এটা কি বিজেপির সার্টিফিকেট? এটা এর ফলে বিজেপির মুখে একটা জুতোর বাড়ি মারা হলো যে এরা এরকম একটা থার্ড ক্লাস পার্টি, যেহেতু এদের পার্টিতে কেউ জয়েন করেনি সেহেতু তার মেয়ে এরকম একটা নৃশংস মৃত্যু, ধর্ষণ, তা তদন্ত হচ্ছে না। উনি কি আলটিমেটলি বিজেপির প্রশংসা করলেন না বিজেপির মুখে জুতো মারলেন? আরজি করের ওই রাত এখনো মনে আছে, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা গাড়ি আটকায়, তারপর থেকে আজকের এই আরজি করের যে পরিবর্তিত পরিস্থিতিটা ব্যক্তিগত স্তরে খারাপ লাগার সৃষ্টি করে। ইনফ্যাক্ট তুমি মিনিট 10 মধ্যে একটা ফেসবুকে ভিডিও করো এবং বলো যে তাদেরকে অপমান করবেন না, ফলে সামাজিক যে চিত্র উঠে এলো কতটা কষ্টকর। অপমান করতো, দেখো সে তা যদি বলো খাদ্য আন্দোলনে যে নুরুল ইসলাম মারা গেছিল তার মাকেও মমতার মঞ্চে দেখে খারাপ লেগেছে, কিন্তু সেই খারাপ লাগাগুলোকে নিয়ে এগিয়ে চলতে হয়। আবার যখন দেখি যে তামান্নার মায়ের কাছে তৃণমূলের ওই হুমায়ুন কবির গিয়ে টাকার বান্ডিল বার করছে, 25 লাখ টাকা না কত টাকা চেক বার করছে না নোট বার করছে, আর তামান্নার মা মানে চিৎকার করে বলছেন যে আমার মেয়ের লাশে সওদা করতে এসেছেন, বেরোন এখান থেকে, তখন সেটাকে দেখলে আমার ভরসাও হয়। যখন দেখি জানিস খানের বাবাকে এই লড়াইটা করতে, যখন দেখি সুদীপ্তর বাবাকে, তিনি আজকে নেই আমাদের মধ্যে কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত নিজের সন্তানের লাশ, সেই লাশের শপথ নিয়ে সুদীপ্তর খুনিদেরকে ঘেন্না করতে, সেটা আমাদেরকে সাহসও দিয়েছে। সুতরাং এগুলো তো হয় জীবনে, তার সাথে কি আছে? কিন্তু আমরা তো আর কেউ মানে ওনার মুখ চেয়ে কমিউনিস্ট পার্টি করতে আসিনি। এই সেদিন দেখলাম মীনাক্ষী বলেছে, যখন গাড়িটা আটকেছিলাম তখন কি জানতাম যে তার পরিবার বিজেপি করবে না, তৃণমূল করবে না, সিপিএম করবে? জানি অন্যায় হয়েছে, আমাকে সেখানে আটকাতে হবে, সেইটা ভেবে করেছি, তাতে কি আছে? সোশ্যাল মিডিয়ায় একটা বিতর্ক তৈরি হয়েছে, কেন রাজনীতিতে এলেন, বিজেপিতে এলেন। পাল্টে এটাও বলা হচ্ছে যে তমান্নার মা রাজনীতির প্রার্থী হতে পারেন, ভোটের প্রার্থী হতে পারেন, তাহলে ইনি কেন হবেন না? এটা অপরাধ। দেখো আমি প্রথম কথা হচ্ছে যে এই কম্পারিজনটা যারা বলে মানে অতি বড় রামসাগল ছাড়া কেউ কথা বলতে পারে না। তমন্নার খুন হয়েছে বলে তমন্নার মা রাজনীতিতে আসেননি, তমন্নার মা সিপিএম করেন বলেই তমন্না খুন হয়েছে, তমন্নার পরিবার সিপিএম করতো বলে তমন্নাকে খুন করা হয়েছে। এক, দ্বিতীয় কথা, অন্য কোথায় কে কি বলছে জানি না, আমাদের পার্টির পক্ষ থেকে একজনও এই কথা বলেনি কেন অভয় মা রাজনীতি করেছেন, ইভেন কেন উনি বিজেপি জয়েন করেছেন। আমাদের খালি এইটুকু বলার বক্তব্য যে আপনি বিজেপি করুন, যা ইচ্ছে করুন, তা বলে গোটা বাংলা জুড়ে যে লক্ষ লক্ষ মানুষ আপনার সন্তানের জন্য রাত জাগলো, যারা লড়াই করলো এবং তাদের প্রত্যেককে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হলো। আমাদের আজকেই কর্মী সভায় একজন ছিলেন ডাক্তার সাগর দত্ত কলেজের, উনি সাগর দত্তের পোস্টিং ছিল, এই তিলোত্তমাকে নিয়ে অভয়াকে নিয়ে লড়াই করেছেন বলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে নন্দীগ্রামে। হ্যাঁ, গোটা বাংলাতে কত মানুষ, এই যে বলো আশফাকুল্লাহ, একটা ছেলে, সে ওই দারিদ্র্যের মধ্যে পড়াশোনা করে, ওই এরা প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে আজকে ডাক্তার, মেধাবী ছাত্র ডাক্তার হয়েছে, হঠাৎ ঘুম থেকে উঠে শুনে তার বাড়ি থেকে তার বাড়ির লোক ফোন করে চিৎকার করছে আমাদের বাড়িকে পুলিশ ঘিরে ফেলেছে। ছেলে লড়াই করছে, আশফাকুল্লাহর পরিবারকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। আজ কত মানুষকে জেল খাটানো হয়েছে, রাত আমাদের কোচবিহারের আমাদের অমিতদা থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে আমাদের কত কর্মীকে জেল খাটানো হয়েছে ওই সময়। সুবর্ণ গোস্বামীকে, একটা বাচ্চা মেয়েকে, আমাদের যাদবপুরে একটা বাচ্চা মেয়েকে জেল খাটানো হলো, কলেজের ছাত্রী, তারা এরা প্রতিবাদ করছে বলে সুবর্ণ গোস্বামীকে এইভাবে হেনস্থা করে ট্রান্সফার করা হয়েছে। এত মানুষের এত ত্যাগ, এত স্যাক্রিফাইস, যে মানুষ জীবনে কোনোদিন মানে মিটিং মিছিলে যাওয়ার কথা স্বপ্নে কল্পনা করেনি, তিনি সারা রাত জেগে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কত 80-85 বছরের মানুষ, তাদেরকে এক কথায় ছোট করে দিলেন যে আপনারা রাজনীতি করেছেন, তাই না? এইগুলো তো আমি বলছি, এগুলো ভোটে কে জিতবে, ভোটে কে হারবে, এগুলো পরের কথা, কিন্তু এগুলো তো মানে মানুষ হওয়ার লড়াই, এগুলো হেরে যাওয়া, তাই না? কালকে মুখ্যমন্ত্রী 10 প্রতিশ্রুতি ফের ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে কর্মসংস্থান, একাধিক ক্ষেত্রে প্রতিশ্রুতিগুলো দেখেছো, কিভাবে দেখছো এই মুখ্যমন্ত্রীর পুরো বিষয়? ওনার প্রতিশ্রুতি বলে দেওয়ার পর উনি আর একবার দেখেন না, আমি কি দেখবো? মনে হয় না মুখ্যমন্ত্রী কর্মসংস্থান করতে পারবেন? কালকে উনি বলেছেন 2 কোটি কর্মসংস্থান নিয়ে বাংলায় করেছেন। উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কিনা আমার তাই নিয়ে সন্দেহ আছে। সুতরাং উনি মুখ্যমন্ত্রী থাকলে কি হবে, এখন পিসির গোফ হলে পিসি মশাই হবে, ওই নিয়ে আলোচনা করে কি হবে? আইএসএফ এর সাথে জোট নিয়ে একটা দ্বন্দ্ব আজকে দেখলাম, মোহাম্মদ সেলিম কমেন্ট করেছেন এই পুরো বিষয়টা, ফের একবার ভোটের আগে জোট দ্বন্দ্ব। আইএসএফ আর সিপিএম তো দুটো আলাদা পার্টি, সব প্রশ্ন তো প্রথম থেকে একমত হয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু এই ধরনের যখন একটা জোট হয়, কিছু হয়, এই ধরনের 2-1টা সিট নিয়ে কনফিউশন হয়ও, কিন্তু 2-3টে সিট নিয়ে যদি আজকে কোনো কনফিউশন থেকে থাকে, কিন্তু পশ্চিমবাংলায় বাকি 100 সিটে আইএসএফ এবং সিপিএম কর্মীরা তারা একসঙ্গে লড়াই নেমে গেছেন। তা জাঙ্গিপুরে আমাদের প্রার্থী হয়ে দেখেছো ইব্রাহিম সিদ্দিকী সাহেব, তাকে সঙ্গে নিয়ে
তার হয়ে ভোট চাইলেন মানুষের কাছে, তার হয়ে প্রচার হচ্ছে। আবার ভাঙড়ের নসাদের জন্য আমাদের কর্মীরা বহু আগে থেকে কোমর বেঁধে নেমে গেছে, ওখান থেকে নসাদকে আবার যেতে হবে। সুতরাং গোটা বাংলা জুড়ে 2 সিট 3টে সিটে কনফিউশন থাকতে পারে, কিন্তু 100 সিটে ঐক্যবদ্ধভাবে আমাদের কর্মীরা নেমেও গেছে, এটা বড় কথা। কংগ্রেসের সঙ্গে জোটটা হলো না, কোথাও কি এই বিধানসভা নির্বাচনে এটা বামেদের? ওই নিয়ে আমরা ভাবছি না, ওটা হয়ে গেছে, হলে ভালো হতো, না হচ্ছে এখন কিছু করার নেই, ওটা নিয়ে আমরা এখন ভাবছি না। তারপর শেষ প্রশ্ন, তুমি বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছ, কালকে নদিয়া, আজকে এখানে এসছো, প্রার্থী না হয়ে প্রচার, নতুন একটা জায়গায় প্রার্থী না হয়ে প্রচার আমি আগেও করেছি, লোকসভাতে, কর্পোরেশনে, পঞ্চায়েতে। আমি কি বাড়িতে বসে এবারটা কি একটু আলাদা? আলাদা কেন হতে যাবে? এটা ভোটে সবারই বিভিন্ন কাজ থাকে। লোকসভা ভোটের সময়, কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটি ভোটের সময় আমি প্রার্থী ছিলাম না, তা বলে কি আমি বাড়িতে বসছিলাম? আমি প্রচার করছিলাম না, যা কাজ তাই করতে হবে ভোটে। বিমান বসু বলেছেন যে তুমি নিজে বলেছো আমি প্রার্থী হব না, এই কারণটা কি একটু বলে? হ্যাঁ, সেই এগুলো ভোটের সময় আমাদের প্রত্যেকের, এটা ব্যক্তিগতভাবে কারোর প্রার্থী হওয়া না হওয়ার প্রশ্ন। একটা ভোট মানে আমাদের পার্টির পক্ষ থেকে তুমি জানবে, আমাদের পার্টিতে 2014 সালে লোকসভা ভোটের আগে পশ্চিমবাংলায় কোনো প্রার্থীর ছবি দিয়ে প্রচার করার আমাদের দোস্ত ছিল না। আমাদের একমাত্র যে প্রার্থী পরিচিতি বেরোতো, তাতে প্রার্থীর একটা ছোট্ট করে ছবি থাকতো, তার বাইরে আমাদের কোনো পোস্টারে, কোনো কাটআউটে, কোনো হোর্ডিং এ কোনোদিন প্রার্থীর মুখ থাকতো না। আমিও যখন 2011-এ প্রথম প্রার্থী হয়েছিলাম, কোথাও আমার ছবি ব্যবহার হয়নি। 2014 লোকসভা ভোট থেকে ওটা আমাদের এইটা কেন, তখন দেখা গেল যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, এই যুগে ওটা আজকে করতে হবে। সুতরাং আমাদের পার্টির কাছে কখনোই প্রার্থী হওয়া আর না হওয়াটা কোনো আলাদা কোনো মানে গোল্ড স্ট্যান্ডার্ড নয়। প্রত্যেকে ইন ভেরিয়াস ক্যাপাসিটিস ভোটের কাজে অংশগ্রহণ। বিমান বসু তো সারা জীবনে কোনোদিন প্রার্থী হননি। আবার জ্যোতি বসু কখনো প্রার্থী হিসেবে লড়াই করেছেন, কখনো নেতৃত্ব দিয়েছেন, আবার কখনো ভোটিং সময় পার্টি সম্পাদক হিসেবে কাজ করেছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় কাজ করেছেন। এরকম আমাদের অনেকেই আছেন যারা একসময় বিধানসভায় ছিলেন, লোকসভায় ছিলেন, কিছু ভোটে আবার প্রার্থী হননি, পরে আবার প্রার্থী হয়েছেন, তাও হয়েছে। সুতরাং কি আছে, কুণাল ঘোষ পরিষ্কার চ্যালেঞ্জ করছেন, না আসো বেলেঘাটায় প্রার্থী হও, তুমি ওনার বিপক্ষে। উনি বেলেঘাটায় গেছেন বলে আমাকে এখন প্রার্থী হতে বেলেঘাটা যেতে হবে। উনি কালকে জেলে যাবেন, তখন আমাকে ওনার সাথে কোম্পানিতে চলে যেতে হবে। তুমি কতটা কনফিডেন্ট দ্বারা বামেদের রেজাল্ট বেটার হবে অন্তত এই বিধানসভায়? অবশ্যই ভালো হবে, হওয়া উচিত। অবশ্যই আত্মবিশ্বাসী শতরূপ ঘোষ, বামেদের রেজাল্ট ভালো হবে। বিধানসভা নির্বাচন 1 মাস আগে, বঙ্গ রাজনীতি উত্তাপ, কি হয় সময় বলবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।